শেখ হাসিনার পতনের ঠিক ৩ দিনের মাথায় ডক্টর ইউনূস যখন নিজের হাতে দেশের ক্ষমতা তুলে নিলেন, সবাই ভেবেছিলেন অবশেষে বেঁচে গেল বাংলাদেশ, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। কিন্তু দিন গেল, মানুষের সেই স্বপ্ন যেন তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকলো। আর তার বিদায়ের ঠিক কয়েকদিন আগে তিনি যা করে গেলেন, বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে কোনো শাসক এমনটা করেননি। স্পষ্ট করে বলতে গেলে দেশের এমন সর্বনাশ কেউ করেনি বলেই মত বিশ্লেষকদের। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাহিদা মিতু। গত ৯ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক ৩ দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে এক বিরাট চুক্তি করে বসে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। চুক্তির নাম এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, সংক্ষেপে এআরটি। বাংলায় বললে পারস্পরিক বাণিজ্য চুক্তি। রেসিপ্রোকাল মানে দুই পক্ষের মধ্যে সমান আদান প্রদান, সমতার ভিত্তিতে দেওয়া নেওয়া। কিন্তু ৩২ পৃষ্ঠার এই দলিলটা হাতে নিয়ে একবার পাতা উল্টালে যা বের হয় তা দেখলে চোখ রীতিমতো কপালে উঠে যায়। দেশে তখন নির্বাচনের হাওয়া, ডক্টর ইউনূসের সরকার বিদায় নেবে। এই সময়টাতেই নিঃশব্দে দেশের ভবিষ্যৎকে একটা দলিলের মধ্যে বেঁধে দিয়ে গেলেন তিনি। সেটা যখন টের পেল দেশের মানুষ, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এই চুক্তির ভেতরটা বুঝতে হলে একটা সহজ ব্যাকরণ জানতে হবে। ইংরেজি চুক্তিতে শ্যাল মানে বাধ্যতামূলক, এটা করতেই হবে। আর উইল মানে ইচ্ছাধীন, চাইলে করা যায়, না চাইলে জোরাজুরির কিছু নেই। ৩২ পৃষ্ঠার এই চুক্তিতে শ্যাল শব্দটি এসেছে মোট ১৭৯ বার, উইল মাত্র ৩ বার। এখন দেখুন বাধ্যবাধকতার ভারটা কার কাঁধে কতটুকু। চুক্তিতে এই ১৭৯ শ্যালের মধ্যে বাংলাদেশ শ্যাল এসেছে ১৩১ বার, আর ইউএস শ্যাল আছে মাত্র ৬ বার। অর্থাৎ চুক্তি প্রতিপালনে বাংলাদেশ ১৩১ জায়গায় বাধ্য থাকবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র বাধ্য থাকবে মাত্র ৬ জায়গায়। এটাই হলো পারস্পরিক চুক্তির আসল চেহারা। বিশ্লেষকরা বলছেন এটা আসলে কোনো চুক্তি নয়, এটা আসলে একটা দখল দলিলের নমুনা। চুক্তি অনুযায়ী তাহলে বাংলাদেশকে কি করতে হবে? তালিকাটা এত লম্বা যে পুরোটা বলতে গেলে একটা বই হয়ে যাবে। মোটা তাকে বললে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের বাজারে অগ্রাধিকার দিতে হবে। মার্কিন গাড়ি এবং যন্ত্রাংশ আমদানিতে বাড়তি কোনো অনুমোদন বা পরীক্ষা নিরীক্ষা চাওয়া যাবে না। মার্কিন ডিজিটাল কোম্পানির বিরুদ্ধে কোনো বৈষম্যমূলক কর আরোপ করা যাবে না। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দেশীয় উৎপাদকদের ভর্তুকি দিতে পারবে না যদি তাতে মার্কিন পণ্যের সুবিধা কমে। পারমাণবিক চুল্লি বা জ্বালানি রড কেনার ক্ষেত্রেও ওয়াশিংটনের পছন্দের বাইরে যাওয়া যাবে না। আর বাংলাদেশ যদি অন্য কোনো দেশের সাথে নতুন বড় বাণিজ্য চুক্তি করে এবং তাতে আমেরিকার স্বার্থক্ষুণ্ণ হয়েছে বলে ওয়াশিংটন মনে করে, তাহলে পুরো এআরটি বাতিল করে দিয়ে আগের শাস্তিমূলক শুল্ক ফিরিয়ে আনার ক্ষমতা তাদের থাকবে। মানে চুক্তিটাও তারা শর্ত সাপেক্ষে দয়া করছে। বিনিময়ে বাংলাদেশ কি পেল? পোশাক ও বস্ত্র খাতে শূন্য বা কম শুল্কে আমেরিকার বাজারে ঢোকার সুযোগ, কিন্তু সেটাও সরল নয়। এই সুবিধা পেতে হলে বাংলাদেশকে আমেরিকা থেকে তুলা, কৃত্রিম তন্তু বা বস্ত্র উপকরণ কিনতে হবে। যত বেশি কিনবে তত বেশি সুবিধা, অর্থাৎ সুবিধা পেতে হলে কিনতে হবে তাদের কাছ থেকেই। গবেষণা সংস্থা সিপিডির বিশ্লেষণ বলছে এই চুক্তির আওতায় বাংলাদেশকে আগামী ১০ বছরে ৭,১৩২টি মার্কিন পণ্য চালানের উপর থেকে শুল্ক প্রায় তুলেই দিতে হবে। এর মধ্যে ৪,৯২২টি পণ্যে চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথেই শুল্ক শূন্য হয়ে যাবে। রাজস্ব হারাবে বাংলাদেশ। বেশি দামে পণ্য কিনতে হবে। নীতি তৈরিতে যুক্তরাষ্ট্রের ছায়া মেনে চলতে হবে। এক কথায় লাভ সামান্য, ক্ষতি বিস্তর। এখানেই থামলে কথা ছিল, সেই একই দিনে নির্বাচনের ৬০ ঘন্টা আগে আরেকটি চুক্তিও সই হয়েছে। আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন উন্মুক্ত দরপত্র ছাড়া এভাবে হাজার হাজার কোটি টাকার রাষ্ট্রীয় চুক্তি করা সরাসরি আইনের লঙ্ঘন। এর মধ্যেই গত ১ মে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসব উড়োজাহাজ কিনতে খরচ পড়বে $৩.৭ বিলিয়ন বা ৪৫,৪০৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে সরবরাহ শুরু হতে পারে। এরপর ধাপে ধাপে ২০৩৫ সালের মধ্যে পুরো বহর হস্তান্তর সম্পন্ন হবে। এ নিয়েও চলছে জোর সমালোচনা।
যুদ্ধের এই বাজারে অর্থ সংকটে পড়ার ঝুঁকির মধ্যেই এত বড় চুক্তিকে মানতে পারছেন না অনেকে। কিন্তু শুধু এই অসম চুক্তিগুলোই ডক্টর ইউনূসের একমাত্র আমলনামা নয়। তার শাসন আমলে এমন একটি ব্যর্থতার গল্প আছে যেটা সরাসরি শত শত শিশুর প্রাণ কেড়ে নিচ্ছে। ক্ষমতায় আসার পর ইউনূস সরকার ইউনিসেফের মাধ্যমে হামের টিকা কেনার পুরানো ব্যবস্থা বদলে দেয়। 2025 সালের সেপ্টেম্বরে সরকার উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে চলে যায়। ইউনিসেফ আগে থেকেই সতর্ক করেছিল এই পথে গেলে সরবরাহ বিঘ্নিত হবে। সরকার কান দেয়নি, ফলে হাম রুবেলার টিকার মজুদ ফুরিয়ে যায়। সম্পূরক টিকাদান কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়, একটি কর্মসূচি বাতিলই করা হয়। সূত্র বলছে 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেয়েছে, বাকি 41% শিশু রয়ে গেছে টিকার বাইরে। আর তার পরিণতি দেশ দেখছে 2026 সালে এসে। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত 50,000-এর বেশি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে 4 শতাধিক শিশু। ঢাকা সংক্রামক রোগ হাসপাতাল শিশুতে ভরে গেছে, বেড নেই, মেঝেতে শুয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সরাসরি বলছে টিকাদানে বাংলাদেশের কয়েক দশকের অর্জন ভঙ্গুর হয়ে পড়েছে। আইডিসিআর-এর সাবেক উপদেষ্টা মোহাম্মদ মুশতাক হোসেন বলেছেন, টিকার ঘাটতির বাইরেও এই সংকট দেশের গভীরে কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। জনস্বাস্থ্যে জরুরি অবস্থা ঘোষণার দাবি উঠেছে। একসময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল এই দেশে। ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসনে সেটা মহামারীর রূপ নিয়েছে। ডক্টর ইউনূসের 1.5 বছরে বাংলাদেশের অর্জন কি? সেই প্রশ্নের উত্তর বেশি শব্দে দেওয়া মুশকিল, কারণ অর্জন বলতে কিছুই খুঁজে পায় না বিশ্লেষকরা। কিন্তু এই 1.5 বছরে বাংলাদেশ কতটা পিছিয়ে গেছে সেটা দেখে চমকে উঠছেন বিশ্লেষকরা। তারা বলছেন ইউনূসের অন্তর্বর্তী সরকার জাতির সাথে স্রেফ বেইমানি করেছেন। কোটি মানুষের স্বপ্নকে ধুলোয় মিশিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে বাংলাদেশকে ডুবিয়ে গেছেন অতল জলে। নতুন সরকার এখন দেশকে সেই জল থেকে কতটা টেনে তুলতে পারবে সেটাই এখন দেখার বিষয়।